মানাঙের জার্নিতে এই রাস্তাটার অবস্থা কি খারাপ ছিল। পোখরা যাওয়ার অর্ধেক রাস্তা এসে পাগল হয়ে গেছি, রাস্তার অবস্থা একদম খারাপ। এই যে আমাদের ভাত আর মাংসের ঝোল, চিকেনের ঝোল রেডি। আমাদের টোটো কোম্পানিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমাদের চিতুয়ানের বুড়িরাপ্তিতে ক্যানোয় সাফারি, আর এই সাফারি করেই আমরা বেরিয়ে পড়েছি পোখরার জন্য। আর যারা এখনো আগের এপিসোডটা দেখেননি তারা চট করে দেখে ফেলুন, আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা এখন চিতওয়ান থেকে সোজা পোখরার দিকে যাব। আমরা হোটেল বুক করেছি booking.com থেকে, হোটেল ম্যাপেল ইনে। আমরা চিতুয়ান রিসর্ট থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা পোখরার দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে সৌরাহা। এখান থেকেই সমস্ত এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি, ক্যানোয় সাফারি সবকিছু করানো হয়। অ্যাকচুয়ালি যেরকম ডুয়ার্সের বিভিন্ন দিক আছে সেরকম চিতওয়ানেরও বিভিন্ন দিক আছে। সেই সৌরাহাটা হচ্ছে চিতওয়ানের একটা দিক যেখান থেকে মেন ইয়েগুলো করানো হয়, সে কারণে আমরা এখানে এসেছিলাম। তবে গরমে না আসাই ভালো। এক জন্তু জানোয়ারের এখানে অবস্থা যা, কুমির দেখার ক্ষেত্রে, বিশেষ করে ক্যানোয়িং করার ক্ষেত্রে কুমিররা এই সময় ব্রিডিং টাইম, প্লাস তার সঙ্গে সঙ্গে গরমের জন্য জলের তলায় বেশি থাকতে চায়, সে কারণে দেখতে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। আমরা দেখেছি খুব মানে ভালোভাবে লক্ষ্য করলে তখন বোঝা যাচ্ছে। আর উইন্টারে আছে কি হয়, ওরা শীত মানে রোদ পোয়াতে বাইরে বেরিয়ে থাকে, হ্যাঁ রোদের জন্য বাইরে বেরোয়, তখন প্রমিনেন্ট দেখা যায়। কিন্তু আমাদের যে ক্যানোয়ের যে যাত্রাটা ছিল, জার্নিটা, ওটা কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ মানে ওই ডিঙি নৌকার মতো করে, যে আমাদের ওখানে এগুলো কি বলে জানো, সাউথে হয় না খুব রেস হয় যে নৌকা, ওই রকম বাইচের মতন বড় ব্যাপার না, না নৌকাটা ওরকম ছিল বলতে পারো, ছোট। হ্যাঁ ডিঙি, এটা এগুলো ডিঙি টাইপের বলা যায়, একটা কাঠ দিয়ে বানানো। হ্যাঁ, তো ওই ডিঙি করে অতটা ঘোরা সকালবেলা একদম মর্নিং এ, তো ওটা বেশ ভালোই লেগেছে। সৌরাহা থেকে পোখরার দূরত্ব 143 কিলোমিটার। আমরা সৌরাহা থেকে বেরিয়ে মহেন্দ্র হাইওয়ে ধরে নিলাম। এখন ভরতপুর থেকে ডান দিকে বেঁকে যাব, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু বেশি শহরও যাওয়া যায়। এখান থেকে বেশি শহর 102 কিলোমিটার, আর পোখরার দূরত্ব 126 কিলোমিটার। পাশে কিন্তু শ্বেত গণ্ডকী নদী যাচ্ছে, মানে শ্বেত গণ্ডকী নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি। গণ্ডকী দুটো, একটা শ্বেত গণ্ডকী, একটা কালী গণ্ডকী। এখান থেকে গণ্ডকী রিভার আর সামনে পাহাড় দেখা যাচ্ছে, যদিও পাহাড়টা ধূসর লাগছে, গরমের জন্য হতে পারে, কারণ ওয়েদার এখনো বেশ ভালোই গরম।
থেকে পাহাড়ের দৃশ্য কিন্তু বেশ সুন্দর লাগছে, আর তার সাথে রয়েছে রিভার। তো এই রকম দৃশ্য দেখতেই না পাহাড়ে ছুটে আসা। রিসর্ট থেকে বেরিয়ে টানা 1 ঘন্টা জার্নির পরে আমরা এই যে এই ছোট দোকানটা দেখছেন, এখানে একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এখানে চা খাবো, একটু স্ন্যাক্স খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। যে দোকানটাতে আমরা টি ব্রেকের জন্য বসেছি ঠিক তার পেছনের দিকে এই রকম ভিউ। এটা হচ্ছে নারায়ণী রিভার। দারুণ লাগছে জায়গাটা। ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে, এখন ছোলা হবে। নাও খেয়ে নাও। এই যে ডিম সেদ্ধ চলছে। একটা নতুন ম্যাঙ্গো ড্রিঙ্ক, স্বাগত ম্যাঙ্গো, নেপালের আম্রপলি স্বাগত। একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পোখরার দিকে। এখন আমরা নারায়ণঘাট মুগলিং রোডে রয়েছি। এখান থেকে 57 কিলোমিটার দূরে রয়েছে পোখরা। বাড়ি থেকে প্রায় 977 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি। আমরা রাইড করে ফেলেছি অলরেডি। এখনো ওয়েদার একটু গরমের দিকেই, তবে যেখানে পৌঁছেছিলাম সেখানটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? বেশ হালকা হাওয়া ছিল, মানে হালকা না, ভালোই ঠান্ডা হাওয়া ছিল। আর এইদিকে যে বাঁদিকে নদীটা রয়েছে এটা হচ্ছে নারায়ণী নদী। ওই নদীটাতে এখন রিভার রাফটিং হচ্ছে। এখান থেকে তুলতে পারছি না, ওই যে সবাই রিভার রাফটিং করছে। কি বড় ভাবে পাথর কেটে কাজ হচ্ছে রাস্তা চওড়া করার জন্য। অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে না। কি হলো? সৌরাহা থেকে প্রায় 65 কিলোমিটার আমরা চলে এসেছি। এখন ঢুকে পড়েছি মুগলিংয়ে। মুগলিং এখানকার একটি পরিচিত এলাকা, আর এটা হলো ত্রিশুলি রিভার। আর বাঁদিকে যে ব্রিজটা দেখছেন ওটা হচ্ছে গিয়ে মুগলিং ওল্ড ব্রিজ। ওটার পরিবর্তে এখন এই ব্রিজটা করা হয়েছে, আর এই ব্রিজটা ক্রস করে আমরা চলে এলাম পুষ্পলাল মিড হিল হাইওয়েতে। আর সাথে সাথে রিভার চেঞ্জ হয়ে হলো দারাউদি রিভার। তবে মার্শিয়ান্ডি রিভার এর সাথে মিশে মার্শিয়ান্ডি নাম নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। মুগলিং থেকে পোখরার ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। এখানে একটা মনোকামনা মন্দির আছে যেখানে রোপওয়েতে করে যেতে হয়, তবে রোপওয়ে ছাড়া বাইকে করেও যাওয়া যায়। মানাঙের জার্নিতে এই রাস্তাটার অবস্থা কি খারাপ ছিল, আর এখন সেটা উধাও হয়ে গেছে। একদম ঝাঁটা থেকে মসৃণ, অনেকটা ভালো হয়ে গেছে, অনেক প্রচুর ভালো হয়ে গেছে, প্রচুর। একদম পুরো মাখন হয়ে গেছে। স্মুথ রাইড হচ্ছে, স্মুথ রাইড। তখন
এরকম ছিল পুরো রাস্তা। এটা তাও ভালো করেছে, একটু খারাপ একটু ভালো, পুরোটাই খারাপ। এটা মাদি রিভার ব্রিজ। মাদি রিভারে একটু জল নেই, গরমের জন্য পুরো শুকিয়ে গেছে। এই ব্রিজের জলটা কিন্তু বৃষ্টির জল না, ধুলো যাতে না ওঠে এখান থেকে জল ছড়ানো হয়েছে। দূরের পাহাড়টা দেখে আমার বরন্তির কথা মনে হচ্ছে। বরন্তি জাস্ট ঢুকতেই এইরকম পাহাড়টা। ব্যাস, ভালো রাস্তা শেষে খারাপ রাস্তা শুরু হয়ে গেল। আর জানি না সামনে আর ভালো রাস্তা পাবো কি না। এখন এই রকম রাস্তাই মনে হয় থাকবে, পুরো পোখরাটাই বোধহয় এই রাস্তা দিয়ে যেতে হবে। যাই হোক, আমরা অফরোডে বাইক রাইডিং করবো বলেই এসেছি, তো পোখরায় যদি এরকম রাস্তা পাই তাহলে তো কিছু করার নেই, যেতেই হবে। আর এইদিকে দেখুন জেসিবি দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে। রাস্তা কিন্তু অনেকটাই চড়া হবে, একদম কমপ্লিট হয়ে গেলে কিন্তু তখন একদম রাস্তা পুরো সুপার হয়ে যাবে। আর ডান পাশে পুরো সবুজ ক্ষেত দেখা যাচ্ছে, সাথে পাহাড়, সুন্দর লাগছে কিন্তু ডান দিকের ভিউটা। পোখরা যাওয়ার অর্ধেক রাস্তা এসে পাগল হয়ে গেছি। রাস্তার অবস্থা একদম খারাপ। মানে যখন মানাং এসেছিলাম তখন যেরকম ছিল রাস্তার কন্ডিশন খারাপ, সেটা তো আছে, সেই রাস্তাটা এখন ঠিকঠাক করা হচ্ছে, কিন্তু পুরোটা তো এখনো হয়ে ওঠেনি। তার ফলে বাকি রাস্তাটা মানে এখন বলছে এখনো মাত্র 54 কিলোমিটার কিন্তু আর বাকি রয়েছে যেতে, কিন্তু ওটাই দেখাচ্ছে গুগলসে 2 ঘন্টা লাগবে। আর এই দোকানটাতে আমরা জাস্ট এসে দাঁড়িয়েছি, একটু স্ন্যাক্স, টি, কফি এসব খাবো। আর এখানে ছেলেটা বললো যে বাকি রাস্তাটা পুরোটাই এরকম, মাথা পুরো খারাপ। কফি খেয়ে আমরা বেরিয়ে গেলাম, আর এখন মনে হচ্ছে একটু ভালো রাস্তা পাবো। সমস্ত খারাপ রাস্তা পরে একটুখানি ভালো রাস্তা দেখা গেছে। এবার এটা কতক্ষণ থাকবে, স্থায়ী হবে সেটাও গ্যারান্টি নেই। হ্যাঁ, জঘন্য জঘন্য রাস্তা। যতক্ষণই থাকুক ততক্ষণ একটু আরাম করে যাওয়া যাচ্ছে, এটাই অনেক। এখন এই কটা বাজে? এখন 5:30 বাজে প্রায়, আমরা পোখরা ঢুকে গেছি। একদম মাথার উপরে সূর্য। দুপুরবেলা 12টার সময় বেরিয়েছি, আর এখন ঢুকলাম সবে পোখরাতে। এত রাস্তা খারাপ, রাস্তা খারাপ। আমরা এখন পোখরার হোটেল ম্যাপেলিনে যাচ্ছি। সবাই আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি আজকের রাইডে, আর এখন শুধুমাত্র হোটেলের ঘরে ঢোকার অপেক্ষা। অবশেষে নেপালি টাইম 6:30, এই সময় আমরা পোখরার হোটেল ম্যাপেলিন এখানে রুম নিয়েছি। আর কিন্তু এখন ভীষণ টায়ার্ড, কেননা লাস্টের দিকের রাস্তা এত জঘন্য ছিল যে
ওইখানে ওই রাস্তা দিয়ে রাইড করতে মানে রীতিমতো কালঘাম ছুটে গেছে। তো যাই হোক, এখানে আমরা 2 দিন থাকবো, তারপরের দিন মুক্তিনাথের দিকে রওনা দেবো। তাহলে আপাতত ভিডিও অফ করছি, আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার ফিরে আসবো। এই হচ্ছে বাইরের পরিবেশ পোখরার হোটেলের, আর এখানে আমাদের রান্নার তোড়জোড় চলছে। এখন আমরা ইভিনিং এ খাচ্ছি ডিম টোস্ট। আর রাতে কি রান্না হবে শেফ বাবু? কি রান্না হবে? চিকেন আর কি আর ভাত। আমাদের হোটেল পুড়িয়ে দেবো। ওখানে ডিমের অমলেট হচ্ছে, আর এদিকে আরেক সন্দীপ দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে, এই যে খালি প্লেট। আমাদের ক্যাপ্টেন আজকের ট্রিপের ক্যাপ্টেন এখন পেঁয়াজ কাটছে, আমাদের মাংস রান্না হচ্ছে, পিছন থেকে মাংসের সমস্ত সরঞ্জাম রেডি। দাদা মাংস দিয়েছে, দাদা মাংস ধুয়ে দিয়েছে, ধোয়ানো হয়েছে দাদাকে দিয়ে। দাদা ধুতে চাইছিল না, দাদাকে দিয়ে 4বার মাংস ধোয়ানো হয়েছে। ঠিক আছে, কপাল খারাপ, দাদা ধুয়ে দিয়েছে। না মাংসে রক্ত লেগে থাকলে হবে না। মাংস নাকি রক্ত লেগে থাকলে হবে না? আরে মাংস, রক্ত ছাড়া মাংস হয়? মাংস আর রক্ত তো রিলেটেড। এই যে আমাদের ভাত আর মাংসের ঝোল, চিকেনের ঝোল রেডি। আর আমাদের ছান্দসী ম্যাডাম এখন সবাইকে খেতে দিচ্ছেন। ভাত যা বাজবে কালকে ভেজে দেবো। ওই ঝোল দিতে বলেছি। আমরা এখন ডিনার করছি, সুতরাং সবাই গুড নাইট জানিয়ে দাও। বাইকের পেছনে বেনারসি পরে বসে গুড নাইট।